নমস্কার, আর প্লাস নিউজে স্বাগত। আর অফ ট্র্যাক নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি রয়েছি মণিময়। আর আপনারা জানেন প্রতিদিনের মতোই অফ ট্র্যাক আমাদের কাছে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কিন্তু আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। আমাদের স্টুডিওতে আসেন ডাক্তারবাবুরা এবং ডাক্তারবাবুদের কাছে আমাদের প্রশ্ন থাকে প্রত্যেকটা যে রোগ মানুষের শরীরে আজ দানা বাঁধছে, সেই রোগের ঠিক কি প্রতিকার, কি কারণে হয়। আজকের যে বিষয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো পার্কিনসন্স। এই রোগ একটি জটিল স্নায়ু রোগ। কি কারণে হয়, কেন হয়, কি বা তার প্রতিকার, আমরা সমস্ত কিছু জানবো। প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের ডাক্তারবাবু রয়েছেন আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত। ডক্টর সুনন্দন বাসু রয়েছেন, নিউরোসার্জন কনসালটেন্ট। আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাচ্ছি স্যার। আর এই রোগ কি কারণে হয় পুরো বিষয় নিয়ে আপনাদেরকে আগে একটা প্রতিবেদন আমরা দেখাবো, তারপর আমরা সরাসরি ঢুকবো আলোচনায়। দেখুন। মানব শরীর নিয়ন্ত্রিত হয় সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মোটর সিস্টেম। যখন কোনো দীর্ঘকালীন ডিজেনারেটিভ ডিসঅর্ডার এই মোটর সিস্টেমকে ব্যাহত করে, তখনই দেখা দেয় পার্কিনসন্স। এবার এক নজরে দেখে নেব পার্কিনসন্সের লক্ষণগুলি কি কি। পার্কিনসন্সের লক্ষণ: শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কম্পন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অনমনীয়তা, চলন গমনের শিথিলতা, কথা বলতে সমস্যা, চিন্তা শক্তি হ্রাস, স্বাভাবিক আচরণে সমস্যা, ডিমেনশিয়া, হতাশা ও উদ্বিগ্নতা, অনিদ্রাজনিত সমস্যা। যখন মানব ব্রেনের মধ্যভাগের সাবস্ট্যানশিয়া নিগ্রা এই অংশে কোষের মৃত্যু ঘটে, তখনই মানব শরীরের পার্কিনসন্সের লক্ষণগুলি দেখা যায়। এই রোগের প্রকৃত কারণ কি তা জানা সম্ভব হয়নি, তবে আপাত দৃষ্টিতে তিনটি কারণে পার্কিনসন্স দেখা যায়। সেগুলি হলো পার্কিনসন্সের কারণ: জেনেটিক বা বংশগতির সূত্রে প্রাপ্ত, পরিবেশজনিত কারণ অর্থাৎ নানান ধরনের ইনসেকটিসাইড বা পেস্টিসাইডের প্রভাব, হেড ইনজুরি বা মাথার কোনো গুরুতর আঘাত। সমীক্ষা অনুযায়ী বিশ্বের 63 লক্ষ মানুষ এই রোগের শিকার। সারা বিশ্বে পার্কিনসন্সে আক্রান্ত মানুষের সংখ্যার উপর নির্ভর করে দেশগুলির যে ক্রম তালিকা রয়েছে, তার মধ্যে প্রথম 20টি দেশের মধ্যে 16তম স্থানে রয়েছে ভারতবর্ষ। সারা বিশ্বে পার্কিনসন্সে আক্রান্ত মানুষের মধ্যে 17 লক্ষের বেশি মানুষই চীনের। এর মধ্যে ভারতে মুম্বাইতে যে পার্সি কমিউনিটি রয়েছে, তাদের মধ্যে পার্কিনসন্সে আক্রান্ত হবার প্রবণতা সবচেয়ে বেশি। পার্কিনসন্স সিনড্রোমকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। পার্কিনসন্সের প্রকারভেদ: প্রাইমারি অথবা ইডিওপ্যাথিক, সেকেন্ডারি অথবা অ্যাকোয়ার্ড, হেরিডিটারি পার্কিনসনিজম, পার্কিনসন্স প্লাস সিনড্রোমস বা মাল্টিপল সিস্টেম ডিজেনারেশন। এই রোগের কবল থেকে রক্ষা পেতে যে যে সতর্কবার্তা অবলম্বন করা উচিত, সেগুলি হলো: সতর্কতা, নিয়মিত শরীর চর্চা, ক্যাফিন জাতীয় পদার্থ গ্রহণ, তামাক জাতীয় পদার্থ সেবনে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম দেখা দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য গ্রহণ। সাধারণত এই রোগের 4টি পদ্ধতিতে চিকিৎসা হয়ে থাকে। সেগুলি হলো: পার্কিনসন্সের চিকিৎসা, মেডিকেশন অর্থাৎ ওষুধের মাধ্যমে, সার্জারি, রিহ্যাবিলিটেশন, প্যালিয়েটিভ কেয়ার। সাধারণত 60 বছরের ঊর্ধ্বে এই রোগে মানুষকে আক্রান্ত হতে দেখা যায়। মহিলাদের থেকে পুরুষদের মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। ব্রিটিশ চিকিৎসক জেমস পার্কিনসন্সের নাম থেকেই এই রোগের নামকরণ হয়েছে। সেই কারণে তার জন্মদিন অর্থাৎ 11 এপ্রিল এই দিনটি ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে হিসেবে পালিত হয়। লাল টিউলিপ ফুল হলো এই রোগের প্রতীক। আসলে রোগের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতীক চিহ্ন বা নির্দিষ্ট একটি দিন উদযাপনের রীতি প্রচলিত। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। পার্কিনসন্স এক জটিল স্নায়ু রোগ। এর থেকে প্রতিকারের উপায় কি, অবশ্যই আমরা আলোচনায় আসবো। তবে এই পার্কিনসন্স কিন্তু আমরা দেখতে পেয়েছি, লক্ষ্য করেছিলাম বক্সার মোহাম্মদ আলী,
যার নামের সাথেই পার্কিনসন্সটি কিন্তু যুক্ত হয়েছিল এবং তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন। আর এই রোগ আমরা কিন্তু সেই সময় থেকে দেখে আসছি। ডাক্তারবাবু, আপনার কাছে আসবো, কারণ এই রোগের ঠিক কি প্রতিকার আর কি বা কারণ? দেখো, যেটা তোমরা অলরেডি দেখিয়ে দিয়েছো যে দ্য মেইন ইম্পর্টেন্ট ইজ জেনেটিক। অনেক ক্ষেত্রে আমরা কোনো রিজন পাচ্ছি না, এবং আমাদের লাইফস্টাইল হ্যাবিট, যে ফুড ইনটেক, যেটা টক্সিনস অ্যান্ড এভরিথিং, সেইগুলোর জন্য আমরা আপাতত পাচ্ছি। এবং সব থেকে হচ্ছে প্রিভেনশন, যেটা আমরা করি যদি জেনেটিক কাউন্সেলিং আমরা করতে পারি। যদি দেখি একটা ফ্যামিলিকে যদি আমরা করে হেরিডিটারি যদি ম্যাপিং করে জিন থেরাপি করে, তারপরে যদি দেখা যায় যে ওকে ফাইন, এই জিনের মধ্যে দেখা যাচ্ছে দ্যাট ইজ যে একটা চেইন ফলো করছে, সেটাকে আমরা সঙ্গে সঙ্গে করে ওকে এই যে জেনেটিক লিঙ্কটাকে আমাদের বাদ দিতে হবে, যাতে ফিউচারে যাতে কাজ না, যাতে নেক্সট যে অফস্প্রিংটা হচ্ছে আমাদের তাকে দেখতে হবে যে প্রোন টু এবার যাদের ধরো পার্কিনসন্স হয়ে গেছে, যেখানে সাবস্টেন্সিয়া নাইগ্রার ওখানে তোমার ডোপামিন প্রোডাকশন এবং এইগুলো প্রবলেম হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করি। আজকে যে ওষুধ, যেগুলো অনেকগুলো ওষুধ আমরা ইউজ করছি, তার মধ্যে যেটা সব থেকে যেটা আমরা কমন, যেটা ডোপামিন আমরা ইউজ করি, এবং ডোপামিন ইউজ করাতে দেখা গেছে যে দ্য কন্ট্রোল অফ দ্য সিমটমস আর ভেরি গুড। মানে যে ওষুধ দিয়ে আমরা আজকাল সব থেকে ভালো হচ্ছে যে ওষুধ দিয়ে আমরা প্রথমে কন্ট্রোল করি, এবং ওষুধ দিয়ে যদি কন্ট্রোল হয় তাহলে দেখা যায় যে পেশেন্টগুলো ভালো হয়। কিন্তু অনেক সময় দেখা যায় এই যে তোমরা যে ছবিগুলো দেখাচ্ছ আপাতত, যে হাত পা যে মুভমেন্ট ট্রেমর হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যদি আমরা সাবথ্যালামিক নিউক্লিয়াস যেটা বলি এসটিএন, সেখানে আমরা যদি গিয়ে ব্রেনে যদি আমরা ওই জায়গাটাকে আমরা স্টিমুলেট করতে পারি, যেটা আমরা ডিবিএস এ করি, ডিপ ব্রেন স্টিমুলেশন, সেইখানে আমি যদি স্টিমুলেট করতে পারি, তাহলে দেখা গেছে যে লো ডোজে কারেন্ট পাস করে এবং করলে এই সিমটমসগুলো অনেক কন্ট্রোলড হয়। আর একটা যেটা হচ্ছে যে যদি ডান দিকের প্রবলেমটা হয়, তাহলে আমি বাঁ দিকে পার্কিনসন্সের বাঁ দিকে আমি করছি। এবার যদি বাঁ দিকেরটা হয়, তাহলে ডান দিকে। এবার এখন যেহেতু এটা একটা ইনভেসিভ সার্জারি, একটা রিস্ক থাকে, কিন্তু ইসরায়েল এবং আমার বন্ধুরা যারা এখন আছে ইসরায়েল এবং ইংল্যান্ডে, ওরা যেটা করছে, নতুন একটা সিস্টেম ওরা আবিষ্কার করেছে, যেখানে আল্ট্রাসাউন্ড গাইডেড ওরা একটা শক ওয়েভ থেরাপি পাঠাচ্ছে। এটা এখনও আর্লি স্টেজে রয়েছে, কিন্তু অলরেডি চারিং ক্রস এবং কিংস কলেজে দুটো পেশেন্টকে ওরা করেছে, এবং তাতে দেখা গেছে যে যদি কন্ট্রোল করে আমরা ওই জায়গাটা ঠিক মতন অ্যাবলেট করতে পারি, তাহলে কিন্তু এটা অনেকটা কন্ট্রোল হচ্ছে। আমরা যে এখন যেটা অনেক জায়গা দেখো, যেটা জাপান, সুইজারল্যান্ড, এখানে আমরা করি, আমরা ইন্ডিয়াতে করেছি, আমি নিজে করেছি, যে আমি ওখানে ব্রেনের মধ্যে সাবথ্যালামিক নিউক্লিয়াসে গিয়ে একটা লো ডোজ ফ্রিকোয়েন্সি জায়গাটাকে আমি পুড়িয়ে দিই। সেই জায়গাটা পুড়িয়ে দিলে দেখা যায় যে সঙ্গে সঙ্গে যে পেশেন্টের যে ট্রেমার এবং স্প্যাস্টিসিটি, যে রেডিজিটি যেটা বলি, সেটা ঠিক হয়ে যায়। কিন্তু এটা আমি দুদিকে করতে পারি না, কারণ দুদিকে করতে গেলে পেশেন্টের অনেক সিমটমস ডেভেলপ করে, বায়োল্যাটারাল এসটিএন করা যায় না। সেই জন্য হচ্ছে একদিকে পুড়িয়ে দিলাম, অন্যদিকে আমি ডিবিএস বসিয়ে দিলাম, মানে ডিপ ব্রেন স্টিমুলেশন যেটা বসে, ব্রেনে পেসমেকার বলে, যেটা আমরা অনেকগুলো বসেছি আপাতত কলকাতাতে আমাদের হসপিটালে। তা ডিপ ব্রেন স্টিমুলেশনটা আবার কি আছে, তোমার মাথার মধ্যে পেসমেকারটা বসানো আছে, কিন্তু ব্যাটারিটা তোমার বুকের এখানে পেসমেকারের মতন। আচ্ছা, সেখান থেকে আমি বাইরে থেকে কন্ট্রোল করতে পারবো, তাহলে পুরোটা যে কিভাবে কতটা ব্যাটারি আমি ইউজ করছি, কতটা ভোল্টেজ পাস করছি, এবং তাই সাথে আমি যদি আমি অফ করি, তাহলে দেখবে যে কোনো পেশেন্ট পুরো স্টিফ হয়ে যায়, মুভমেন্টগুলো আবার ফিরে আসে সব কিছু। কিন্তু যে আমি পেশেন্টের আবার অন করে দিলাম, তুমি দেখতে পারবে যে পেশেন্ট আস্তে আস্তে যে নর্মাল সিমটমস আবার নর্মালাইজ হয়ে যাচ্ছে। মানে এটা সিমটমস গুলো কি হতে পারে? আমি তো আরেকবার আপনার কাছে আসবো, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো, যারা দর্শক বন্ধুরা এই মুহূর্তে টেলিভিশনের সেট ওপেন করেছেন, আপনাদেরকে জানিয়ে রাখবো নিচে স্ক্রিনে নাম্বার রয়েছে। আপনাদের যদি ডাক্তারবাবুর কাছে কোনো প্রশ্ন থাকে পার্কিনসন সম্বন্ধে, অবশ্যই আমাদেরকে ফোন করুন এবং জানান আপনাদের প্রশ্ন। হ্যাঁ ডাক্তারবাবু, যে কথাটা বলছিলাম, কারণ যে রোগটা পার্কিনসন একটা জটিল স্নায়ু রোগ, কি লক্ষণ হতে পারে? লক্ষণ দেখো, তুমি যদি এই ছবিটা দেখাচ্ছিলে যে এক্ষুনি, যে হাত পা ট্রেমার, হাত পা গুলো তুমি হাতটা দেখবে এরকম ভাবে কাঁপছে, পাটা কাঁপছে, এবং সেটাই হচ্ছে প্রত্যেকটা তোমার। তারপর হচ্ছে মেমোরি প্রবলেম, তোমার হঠাৎ ভুলে যাওয়ার জন্য প্রবণতা দেয়, তারপরে ডিপ্রেশন, তারপরে প্রথম যেটা আর একটা দেখা যায় যে কনস্টিপেশন অনেক পেশেন্টের হয় পার্কিনসন, অল কনস্টিপেশনের জন্য না, বাট মোস্ট অফ দ্য পেশেন্টদের। তারপরে আর একটা যেটা হয় যে হাত পাগুলো স্টিফ হয়ে যাচ্ছে, যেটা আমরা বলি স্প্যাস্টিসিটি কিংবা রিজিডিটি, মানে হাত পা তোমার স্টিফ হয়ে যাচ্ছে, তুমি চলতে পারছো না ঠিকভাবে। তারপরে তুমি অসংলগ্ন কথা বলছো, ঠিক মতন করে কথা বলতে পারছো না, রাত্রে তোমার ঘুম হচ্ছে না, তার সাথে তোমার ডিপ্রেশনও ক্ষেত্রে অনেক সময় দেখা যায়
যে এরকম পেশেন্টদের ডিপ্রেশন আসছে। বেশ, আমি ম্যানেজমেন্টের বিষয়ে আসবো, তবে একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা মণিময় দা। হুম। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা ডাক্তার সুনন্দন বাবু। নমস্কার। তারপর থেকে নিতাই ভট্টাচার্য বলছি। বেশ, বলুন। দেখুন, আমি যে আপনাদের অনেক কিছু শুনলাম, মনোজ্ঞ আলোচনা শুনলাম, অনেক কিছু জানলাম। আমার কাছে একটাই প্রশ্ন, দেখুন আমার একটা অনেকদিন আগে একটা মাথায় আঘাত পেয়েছিলাম, আর পায়ে একটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মারুতি। এই আঘাতজনিত কারণে পরবর্তীকালে কি পার্কিনসন দেখা যেতে পারে? আর পার্কিনসন আমি একটু হাঁটি, মানে হাঁটাটা কি খারাপ বেশি, এইটুকুই বললাম। এই সময় জানতে চাই, খুব ভালো থাকবেন আপনারা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনি দেখতে থাকুন, অবশ্যই এই প্রশ্ন আমরা উত্তর অবশ্যই দেব। মাথায় রোগ এবং মাথায় একটি চোট পেয়েছিলেন এবং তারপর থেকেই শুরু হয় সমস্যা, মানে এটা কি লক্ষণ হিসেবে কি মাথায় চোট পাওয়াটাও কি হতে পারে? হ্যাঁ, মানে মোহাম্মদ আলী যেটা হয়েছিল যে রিপিটেড, কিন্তু ওনার একবারই হয়েছে, কিন্তু মোহাম্মদ আলী যেটা হয়েছিল যে রিপিটেড বাউট অফ অ্যাটাকস। যদি আমরা দেখি যে বক্সারদের মধ্যে একটা প্রিডমিনেন্স থাকে যে তোমার পার্কিনসন্স হওয়ার এবং ট্রেমারে এই জাতীয় প্রবলেম, কিন্তু সেটা রিপিটেটিভ যেটা অ্যাকশন হচ্ছে তার জন্য। উনি যেহেতু বলছেন যে উনি একবার হয়েছে, একবারে যেটা চান্সেস খুব কম, আর উনি হাঁটাচলা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যত আপনি হাঁটবেন আপনার পক্ষে সেটাই ভালো, কারণ আপনি যদি হাঁটেন আপনার বডি মুভমেন্টস বেটার থাকবে, আপনার যে হ্যান্ডস অ্যান্ড লেগস ওটা আরও ফ্রি হবে, এবং হাত পা যত চালাতে পারবেন সেটাই আপনার পক্ষে বেস্ট। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি সঞ্জয় শাহ বলছি টালিগঞ্জ থেকে। বেশ, বলুন সঞ্জয় বাবু। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে যে আমি প্রায় ধরুন অনেকদিন ধরে আমার ডান হাতটা লিখতে গেলে কাঁপে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার ডান দিকের হাতটা মানে কাঁপে লিখতে গেলে। হুম। তো কিছুক্ষণ লেখার পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে, রিসেন্টলি প্রবলেমটা হচ্ছে যে এই একটু মানে হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, হাঁটা চলাতে মানে একটা উইকনেস ফিলিং করি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দেখতে থাকুন আর প্লাস নিউজ, অবশ্যই আপনার প্রশ্নের আমরা উত্তর দেব। এটা কি সিমটমস এর মধ্যে পড়তে পারে ডাক্তারবাবু, পার্কিনসন্সের? মানে উনি যেটা বলছেন যে লিখতে গেলে যে প্রবলেম হয়, সেটা মেইনলি আমরা রাইটার্স ক্র্যাম্প বলি। হ্যাঁ, এটা অনেকেরই হয় যে লিখতে গেলে হাত কাঁপে, বাট সেটা আরও খারাপ হতে থাকে। কিন্তু ওনার ক্ষেত্রে লিখতে গেলে হয়তো ইনিশিয়েশনে একটা প্রবলেম রয়েছে, যেটা বেস্ট হচ্ছে নিউরোলজিস্টকে দেখিয়ে নেওয়া। কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো এটা পার্কিনসন আমার মনে হচ্ছে না, কারণ হচ্ছে তোমার ইনিশিয়েশনে যে প্রবলেম, তারপরে তো উনি ঠিকভাবে লিখছেন। আর নেক্সট থিং হচ্ছে যেটা উনি বলেন যে ওনার শ্বাসকষ্ট হয়, সেটা আই ডোন্ট থিঙ্ক সো এটা পার্কিনসনের সাথে রিলেটেড। ওনার অন্য কোনো প্রবলেম রয়েছে যেটার জন্য হাঁটতে গেলে, দেখুন হার্টেরও প্রবলেম হতে পারে, লাংসেরও প্রবলেম হতে পারে, এবং ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড এভরিথিং, সেইগুলো আমাদের সিঁড়ি দিয়ে উঠতে গেলে যেমন সবারই প্রবলেম হয় এখন, কারণ আমরা আউটডোর অ্যাক্টিভিটি ভুলে যেতে, আমরা জাস্ট অফিস, বাড়ি, গাড়ি, আর কিছুই না। সেইগুলো আমরা যদি এক্সারসাইজ অ্যান্ড এভরিথিং করি, তাহলে অনেকটা সিমটমসগুলো বেটার হবে। একেবারে, মানে এক্সারসাইজ, হাঁটা চলা, সমস্ত কিছুর প্রয়োজন রয়েছে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অরূপ সরকার বলছি খড়গপুর থেকে। বেশ, বলুন। বলছি আমার কিছুদিন ধরে আমি মানে হাঁটতে গেলে লেগলে লেগলে হাঁটতে হয়, আর পায়ের ডান দিকের হাঁটু এবং কোমরে খুব ব্যথা। তো আমি আচ্ছা। ডাক্তার RN টাগোর ডাক্তারকে দেখিয়েছি। হুম। বেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দেখতে থাকুন, অবশ্যই মানে যেটা হচ্ছে গিয়ে পায়ে বা হাঁটুতে চোট, এই যে সমস্যাগুলোর সাথে কোরিলেটেড কি কিছু? না, এটা মানে যেটা উনি যেটা বলছেন, এটা মোস্ট প্রবাবলি যে উনি ব্যাক প্রবলেমটা আমাকে বললেন যে ব্যাকে ব্যথা হচ্ছে, তারপর র্যাডিকুলোপ্যাথি যেটা আমরা বলি, যে বাঁ পায়ে ডান পায়ে যাচ্ছে একটা। So, এটা জেনারেলি তোমার স্লিপ ডিস্ক থেকে কমন, কিংবা ডিজেনারেটিভ চেঞ্জেস ইন লাম্বার স্পাইন, সেটা থেকে। এটার সাথে পার্কিনসন্সে অত না। পার্কিনসনে যদি হতো তাহলে হাত এবং পা দুটোই একটা ইনভলভড হতো, তার সাথে মেমোরি এবং স্পিচ, এবং তার সাথে আরও কিছু উপসর্গ দেখা যেত। উনি যেটা বলছেন ইটস মোর রিলেটেড টু ব্যাক প্রবলেম, যেটা স্লিপ ডিস্ক কিংবা অন্য কিছু। একেবারে মানে কোরিলেটেড বলা যেতে পারে, মানে এই স্লিপ ডিস্কের সাথে পার্কিনসনের অনেকটা। আরো একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? আমি সুদীপ্ত ভট্টাচার্য বলছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। বলুন। এক কথা, আমার মা আর কি, মা যখন সাথে কনসাল্ট করেছিলাম, ঠিক আছে। আচ্ছা। তো এখন ওষুধ আর অসম্ভব মুখ শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, আর বাপাটাও ঠিক আছে। বাঁ পায়ে কি হয়েছে বলুন?
ডান হাত এবং ঠিক আছে অনবরত নড়ে যখন মানে আস্তে আস্তে যখন আবার যখন ঘুম থেকে বেশ, আপনার কথাগুলো স্পষ্ট আসছে না, যদিও বা কিছুটা আপনাদের কথা আমি বুঝতে পেরেছি অবশ্যই। এবং ডান এবং বাঁ পা যেটা নড়া, মানে শেকের যে বিষয়টা, অবশ্যই এই প্রশ্ন নিয়ে আমরা ফিরবো। তবে এই মুহূর্তে একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও এই আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর আপনারা দেখছেন অফ ট্র্যাক। আপনাদের প্রতিনিয়ত যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। আর আজকের বিষয় পার্কিনসন্স। অবশ্যই আমাদেরকে ফোন করুন, জানান আপনাদের সমস্যার কথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সুনন্দন বাসু, নিউরো কনসালটেন্ট সার্জন। আপনাকে আরও একবার আর প্লাস নিউজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি স্যার। যেই জায়গায় আমরা আলোচনা করছিলাম, কারণ এটার সাথে কিন্তু কো রিলেটেড স্লিপ ডিস্ক, অর্থাৎ পার্কিনসন্স এবং স্লিপ ডিস্ক দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কি উপসর্গ হতে পারে দুটোর মধ্যেই? দেখো, যে দ্য অ্যামাউন্ট অফ মুভমেন্ট তোমার যদি পার্কিনসন পেশেন্টসদের যে তুমি দেখছো যে এতগুলো মুভমেন্ট হচ্ছে হাতে পায়ে এবং এভরিথিং, সেটা থেকে অনেক সময় দেখা যায় যে হয়তো হঠাৎ একটা ডিস্ক বেরিয়ে গেল লাম্বার স্পাইন কিংবা তোমার সার্ভাইকাল স্পাইন কি থোরাসিক স্পাইনে। কিন্তু যদি আমরা দেখি একটা মাস পপুলেশনে, আমাদের কলকাতায় ধরো মানে হিউজ পপুলেশন আছে যাদের মধ্যে আজকে যদি দেখি তাদের দেখবে সবার ব্যাক পেন, তার সাথে ঘাড়ে ব্যথা, তার সাথে কোমরে ব্যথা, এই নিয়ে মানে সবাই যদি তুমি বলো 90% দেখো পুরোনো দিকে যদি আমি দেখি বা সবাই একটা এক্সারসাইজ করতাম, আমরা সবাই হাঁটতে বেরোতাম, সবাই দৌড়াতে বেরোতাম, কি সাঁতার কাটতাম, কিছু একটা করতাম। এখন হচ্ছে অফিস, বাড়িতে খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, অ্যাক্টিভিটিস বন্ধ, অ্যাক্টিভিটিস জিরো। এবং দ্যাট ইজ কমনেস্ট কজ। আমরা যদি এক্সারসাইজ করি, সুইমিং করি কিংবা হাঁটতে বেরোই কিংবা রোদ্দুর লাগাই, রোদ্দুরটা লাগানোটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আজকে যদি আমরা দেখি যে ভগবান যেটা আমাদের বিনা পয়সায় দেয় রোদ্দুর, সেটা যদি আমরা রোদ্দুর লাগিয়ে, আমরা যদি বাবা ঠাকুর দ্বারা দেখি যদি তোমার তেল মেখে রোদ্দুরে বসে থাকতো হাফ অ্যান আওয়ার, দ্যাটস একটা সপ্তাহে যদি একবার কি দুবার করো, তাতে তোমার ভিটামিন ডি ইজিলি রিপ্লেস হয়ে যাবে। আমরা যদি ডিম, ফলমূল এগুলো খাই, সেগুলো তো আর আমরা খাচ্ছি না। আমরা তো ফাস্ট ফুডের ওপর সার্ভাইভ করছি পুরোপুরি, কমন ভেজিটেবলস খাই না। তাহলে সেই জন্য আমাদের সব কিছু প্রবলেম হচ্ছে। আজকে যে পার্কিনসন্স জন্য আমি বলছি, আমরা যদি নর্মাল ডায়েট করি, খাওয়া দাওয়া করি, সেগুলো তো তোমার করি না। আমরা তা মানে টক্সিক ফুড, পেস্টিসাইড ফুড, এইগুলোতে আমরা ফাস্ট ফুডে ঢুকে যাচ্ছি। অবশ্যই, মানে এটা তো অবশ্যই একটা সমস্যা। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দেবারুণ ঘোষ। বলুন। আমার ছোটবেলা থেকে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে কোনো একটা ধরুন ঘুমোচ্ছি, একটা স্বপ্ন দেখলাম কোনো একটা ভয়ের ধরুন, সেটা কোনো সাপোজ ভয়ের কোনো ব্যাপার না, আমার হাত পাত সব মানে শক্ত হয়ে যায়, একমাত্র পায়ে বুড়ো আঙুলটা নাড়াতে পারি। এবার সেটা অনেকক্ষণ ধরে নাড়াতে নাড়াতে আমি আর কি সেন্স খুঁজে পাই। তারপরে আমি যদি সেই অবস্থায় ঘুমিয়ে পড়ি, আবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একই সিমটম হবে। কিন্তু আমি উঠে আমি বাথরুম গিয়ে একটু ফ্রেশ হয়ে এলে আর কি জিনিসটা হয় না। আর এটা আমি দেখেছি যে আমার শরীরটা দুর্বল হলেই জিনিসটা হয়। এটা কি নার্ভের কোনো প্রবলেম আছে? বেশ, অবশ্যই। আপনি কোত্থেকে বলছেন? আপনার নাম কি? আমার নাম দেবারুণ ঘোষ, আমি সারাফুলি থেকে বলছি। বেশ, অবশ্যই আপনি দেখতে থাকুন অফ ট্র্যাক। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছেন? বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একজন দর্শক বন্ধু ছিলেন। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ঘুমের মধ্যে অনেক সময় এই সিমটমসটার সাথে কি মানে কো রিলেটেড কোনো একটা জায়গা থেকে, মানে যেটা উনি বলছিলেন, এটা দেখো অনেক সময় ঘুমের মধ্যে এটা কমন যে আমরা সবাই কিছু বেশি ভয়ের স্বপ্ন দেখতে পারি, আনন্দের স্বপ্ন দেখতে পারি, যে কোনো রকমের স্বপ্ন দেখতে পারি। এবং তখন আমরা ঘুম থেকে হঠাৎ করে ভেঙে গেলে একটা কোনো হঠাৎ করে তোমার মনে হলো যে আমি আর উঠতে পারছি না, এবং এগুলো কিছু একটা নর্মাল সিমটমস অনেকেরই থাকে। অতএব ভয় পেয়ে কিছু লাভ নেই, তোমাকে করতে হবে যেটা যে এটা কাটানো, মানে ওটাকে অ্যাভয়েড কি করে করা যায়। এমনি নর্মালি দেখবে তুমি যদি ওইগুলো নিয়ে বেশি ভাবো, বেশি চিন্তা করো, তাহলেই হবে। ওগুলো জাস্ট অ্যাভয়েড করবে, তাহলে দেখবে অনেকটা বেটার ফিল মানে করবে। এটার সাথে কি নাক দিয়ে রক্ত পড়ারও কোনো না, সামঞ্জস্য? অ্যাবসলিউটলি না। নাক দিয়ে রক্ত পড়া ওটা তোমার ডিফারেন্ট ক্যাটাগরি, যেটা টোটালি তোমার ব্লাড প্রেশার হাই থাকে, কি অনেক সময় নাকের মধ্যে কিছু জমে গেলে ময়লা জমে থাকে, সেটা থেকে হতে পারে, কিংবা অনেক সময় টিউমার থেকে হতে পারে। এবং অনেক সময় এমনি অনেক লোকের হয়, এমনি হঠাৎ করে ঘুরতে গিয়ে কেউ ধরো নাক দিয়ে ইয়ে করছে, তখন একটা তোমার নাক দিয়ে রক্ত পড়লো। সো এটার সাথে কোনো অ্যাবসলিউটলি রিলেশন নেই। বেশ, তাহলে পরে এটার মানে মেডিসিন, সার্জারি, মানে প্রসিডিওরটা কিভাবে মেনটেন করতে হবে? তোমার পার্কিনসন্স পার্কিনসন্সে দেখো মেডিসিনস আমরা যেটা বলি, যে ওষুধ, যেটা আমি সেন্ডোপা, যেটা আগেই বলেছি যে সেন্ডোপা ইজ দ্য স্ট্যান্ডার্ড গোল্ড ড্রাগস। তার সাথে যে ডোপামিন ছাড়া আরও কোনো ওষুধ আমরা এখন পাওয়া যাচ্ছে,
কিন্তু এইটা সিন্ডোপাটা আমরা এখন খাওয়ার আধ ঘন্টা আগে খেতে বলি যে খালি পেটে, এবং সেটাতে তোমার সিমটমসগুলো খুব ভালোভাবে কন্ট্রোল হয়। কিন্তু যত বাড়তে থাকে টাইম, সেটা আস্তে আস্তে কমে যায়। তখন কি করা হয়, সার্টেন কেসেসে তার সাথে তোমার ফিজিওথেরাপি করতে হবে পেশেন্টদের, আর ফুড হ্যাবিটও একটু চেঞ্জ করতে হবে, যে ম্যাক্সিমাম তোমার ভেজিটেবলস যাতে খায়, গ্রিন লিফি ভেজিটেবলস, আমরা যাব পালং শাক, শাক জাতীয় ভেজিটেবলস, তারপরে বেশ। ফ্রুটস, ফলমূল, এগুলো বেশি করে একদম যদি সংক্ষেপে একটুখানি বলে দেন। তারপরে যেটা করি আমরা সার্জারিতে আমরা কি করি, আমি যেটা করি হচ্ছে ডিপ ব্রেন স্টিমুলেশন করি, যেখানে একটা জায়গা ব্রেনের মধ্যে গিয়ে সেখানে হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াসে গিয়ে আমরা স্টিমুলেট করলে এটা ঠিক হয়। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে খরচা, এই রিচার্জেবল ব্যাটারি নিয়ে প্রায় 18 থেকে 20 লাখ টাকা লেগে যায়, কিন্তু চায়না একটা কোম্পানি নিয়ে আসছে আস্তে আস্তে অনেক কম দামে, সেটা হয়তো 2-1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে ইন ফিউচার। এরপর তোমার যেটা ফিজিওথেরাপি উড বি দ্য কজ, ফিজিওথেরাপি করতে হবে, এবং যেটা হচ্ছে মেন্টাল সাপোর্ট। আর একটা জিনিস যেটা স্টেম সেলস এখন স্টার্ট হয়েছে, আমরা কয়েকটা স্টেম সেলস দিয়েছি, কিন্তু আমাদের রেজাল্টস এখন অতটা ভালো হয়নি, কিন্তু জেনেটিক জিন ট্রান্সপ্লান্ট আর স্টেম সেল মনে হচ্ছে আমাদের ফিউচার ইন কেসেস অফ পার্কিনসন। বেশ, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অবশ্যই ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন এবং আমাদের এই অনুষ্ঠান দেখলেন, আপনারা ফোন করলেন। পার্কিনসন্স নিয়ে অবশ্যই আপনাদের আরো অনেক হয়তো প্রশ্ন ছিল, তবে এই মুহূর্তে যেহেতু আমাদের সময় কম, অফ ট্র্যাক এখানেই আজ শেষ করতে হচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সুনন্দন বাসু এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। এখানেই শেষ করছি অনুষ্ঠান। আপনারা দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।